প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৩৩। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রুমা নওয়াজ শাড়ির আঁচলে চোখ মুছলেন। পিছু ফিরে জাহারাকে তার মাকে জড়িয়ে কাঁদতে দেখে তার মন পড়ল ভীষণ। ইনায়া যেমন তার মেয়ে, জাহারাও তো তার আরেকটা মেয়ে। মেয়ের মন ভাঙলে মায়ের তো মন পুড়বে, এটাই স্বাভাবিক। এগিয়ে গিয়ে জাহারার মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, কেন মায়েরাকে মারতে গেলি মা? জানিস তো ইরফান কেমন। তোর ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই, কারণ ইরফান নিজে তা চায় না। ওকে ভুলে যা মা। জাহারা নীরবে কাঁদে, কান্নার গতি বাড়ায়। খালার কথার উত্তর করে না। তার কষ্ট কে বুঝবে? তার তো মায়েরার সাথে কোনো শত্রুতা নেই। এত বাজে কথা সে কখনো বলেনি কাউকে, অপরিচিত কাউকে কখনো মারেনি। কিন্তু মায়েরার সাথে কিভাবে যেন এমন করলো। তার যে ইরফান ভাইয়ের পাশে কাউকে সহ্য হয় না, সে কি করবে? রুমানাজ দীর্ঘশ্বাস ফেলে জাহারাকে ধরে ঘরে নিয়ে গেলেন। পাশে জাহারার মা চোখের পানি মুছে বোনের পাশে হেঁটে এগিয়ে যান। তারেক নওয়াজ জাহারার ওপর বিরক্ত। এতদিন তার ছেলেটার হাতে মার খেয়ে খেয়েই তার বন্ধুর মেয়ে নাজেহাল অবস্থা হয়েছিল। এখন তার স্ত্রী বোনের মেয়ে এসে মেরে দিচ্ছে। তিনি নিজের কাজেই ভীষণ অনুতপ্ত হয়। মায়েরাকে ভালো রাখতে পারছে না তিনি। তবে ইরফানের আজকের বিহেভিয়ারে ভীষণ খুশি হয়েছেন বটে। দীর্ঘশ্বাস ফেলে চারিপাশে চোখ বুলায়। ছোটোখাটো একটা ঝড় হয়ে গিয়েছে। এতদিন পর মেয়ের বিয়ে, আর এসব কি হচ্ছে? বাবা হিসাবে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা যদিও তার রাগ করার কথা ইরফানের ওপর, তবে তার রাগ হলো না। কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস টেনে নিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। টেবিল কিনতে হবে, মেয়ের বিয়ে। ভাঙা টেবিল সাজিয়ে রাখলে তো হবে না। সবাই সবার মতো প্রস্থান করলে ইনায়া দ্রুত মায়রার ঘরে আসে। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দরজায় শব্দ পেয়ে মাথা তুলে তাকাই। ইনায়াকে দেখে চোখের পানি মুছে নেয়। ইনায়া মায়রার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে মায়রা? জাহারা আপু তোমাকে সত্যিই মেরেছে? মায়রা মাথা নিচু করে বলল, আসলে জাহারা আপুর দোষ না। সে তোমার ভাইকে পছন্দ করে, আর এজন্য আমাকে তোমার ভাইয়ার পাশে জাহারা আপু মেনে নিতে পারে না। এই জন্যই রেগে গিয়ে একটা মেরেছে। বাদ দাও আপু। ইনায়া অবাক হয় মায়রাকে দেখে। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা এত অদ্ভুত কেন? আগে যখন তার ভাইয়া মারতো, তখন মায়রা বলেছিল আসলে জোর করে বিয়ে দেওয়ায় উনি রেগে মেরে দেয়। তার ভাইয়ের নাকি কোনো দোষ নেই। আর এখন জাহারা আপুর মার খেয়েও বলছে জাহারা আপু ইরফান ভাইকে পছন্দ করে বলে রেগে মেরেছে। জাহারা আপুর নাকি কোনো দোষ নেই। বিস্ময় কণ্ঠে প্রশ্ন করে, তুমি এমন কেন মায়রা? মায়রার মন খারাপ হয়। ইরফানের মা তাকে ভুল বুঝেছে। তখন তার কথা শুনে বুঝেছে। তিনি ভেবেছেন মায়রা ইরফানকে সব বলেছে। কিন্তু মায়রা একটুও চায়নি এই ব্যাপারটা ইরফান জানুক। অতঃপর মায়রা ইনায়ের দুহাত ধরে বলে, আপু বিশ্বাস করো, আমি তোমার ভাইকে এসব বলিনি। আমি একদম জানাতে চাইনি তোমার ভাইয়াকে, বাট চেষ্টা করেও পারলাম না। আমি সরি আপু। তোমার বিয়ের একদিন আগে আমার জন্য পরিবেশটা কেমন নষ্ট হয়ে গেল। সরি আপু। ইনায়া কপাল চাপড়ে বলল, আরে বোকা মেয়ে, আমি তোমাকে ভালো বলেছি। তুমি ভাইয়াকে বলেছো এইসব বলিনি। মায়েরা বোকা চোখে তাকিয়ে বলে, কেন? ইনায়া মৃদু হেসে বলল, কারণ তুমি ভালো তাই। এবার আসল কাহিনী বলো তো। মায়েরা ইনায়াকে সব কিছু সুন্দরভাবে বলে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হয় যাহারা ইরফানকে পছন্দ করে শুনে। সে কখনো বুঝতে পারেনি যাহারা ইরফানকে পছন্দ করে। মায়েরা ইনায়াকে ঝাঁকিয়ে বলে, আপু তোমার খালামণিরা কি চলে গিয়েছে? ইনায়া মাথা নেড়ে বলল, যেতে চাইলেও আম্মু যেতে দিবে না, চিন্তা করো না। মায়েরা মন খারাপ করে রইল। তার খারাপ লেগেছে বাসার সুস্থ পরিবেশটা কেমন ওলটপালট হয়ে গেল। শুক্রবার জুমার নামাজ শেষে তারেক নওয়াজ বাড়িতে প্রবেশ করেন। মাথা থেকে টুপি হাতে নিয়ে পাঞ্জাবির পকেটে রেখে সোফায় বসেন। কিছুক্ষণের মাঝে ইরফান আর শুদ্ধ ফিরে। ইরফান কোনো দিকে তাকায় না, গটগট পায়ে তার ঘরের উদ্দেশ্যে পা চালায়। তারেক নওয়াজ শান্ত চোখে দেখলেন ছেলের প্রস্থান। অন্যান্য দিনগুলো নামাজ পড়ে এসে সবাই একসাথে খেয়ে তবেই ঘরে যেত। এখন ইরফানকে ডাকলে যে শুনবে না, তা তারেক নওয়াজ খুব ভালো করেই জানেন। তাই চুপ থাকলেন। রুমা নওয়াজ ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার মুখে খাবার যাবে কি করে ছেলে না খেয়ে থাকলে? রুমা নওয়াজ তার বোন আর জাহারাকে এক প্রকার জোর করেই রেখেছে। মেয়ের বিয়ে, সেখানে বোন থাকবে না, কি করে মানবেন তিনি? খাবার টেবিলে আসতে জোর করেছিল, কিন্তু আসেনি। মেয়ের কাজে মা ভীষণ লজ্জিত।
সাথে মেয়ের জন্য ভীষণ মন খারাপ। আজ আরও আত্মীয় স্বজন আসলে জাহারার মন একটু একটু ভালো হবে ভেবে একটু স্বস্তি পান। কিন্তু তার ছেলেকে কি করবেন? সে যে কারো কথাই শোনে না। কখন খাবে ছেলেটা? রাতে খাবে? তাও জানেন না। দীর্ঘশ্বাস ফেলে তিনি ঘরের দিকে এগিয়ে যান। শুদ্ধ বাম হাতে পকেটে গুজে ভাবছে কি করা যায়। তার মামাকে দেখলো, মামির প্রস্থান দেখলো। আজ সকালের ঘটনার পর ইরফান এখানে বসে খাবে, ইহা তো বিলাসিতা। তবে কিছু একটা ভেবে মুচকি হাসলো। মায়রার ঘরের দিকে পা চালায় শুদ্ধ। ভিড়ানো দরজায় নক করে বলে, মায়রা আসো। মায়রা ঘর থেকেই বের হচ্ছিল। শুদ্ধর ডাকে ভিড়ানো দরজাটা মেলে দাঁড়িয়ে বলে, জি ভাইয়া। শুদ্ধকে ঘরের ভেতরে আর যেতে হলো না। শুদ্ধ গলা ঝেড়ে বলে, ইরফানের ভীষণ মাথা ব্যথা করছে, তুমি কি একটু দেখবে? মায়েরা চিন্তিত হলো। আজ সকালে যা কাণ্ড ঘটল, মাথা ব্যথা করা অস্বাভাবিক কিছু নয়। মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আমি দেখছি ভাইয়া, উনি কোথায়? শুদ্ধ মনে মনে হাসছে। এরা দুটোই তো সাংঘাতিক প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে বলে, ওর ঘরেই আছে। দেখো তো কি অবস্থা। সকালে খায়নি, এখনো খেতে চাইছে না। এজন্যই হয়তো, বুঝলে? মায়েরা অস্থির কণ্ঠে বলল, আচ্ছা ভাই, আমি দেখছি। কথাটা বলে দ্রুত পায়ে রান্নাঘরে গেল। ডাইনিংয়ে দেখলো কেউ নেই। টেবিলে খাবার সাজানো রাখা। মায়েরা হয়তো বুঝলো। অন্য দিন হলে এতক্ষণে সবাই খেতে বসে যেত। দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে ইরফানের জন্য এক মগ কফি করে আনে। শুদ্ধ মিটিমিটি হাসছে। বাহ, খুব উন্নতি হয়েছে তো এদের। মায়েরা সিঁড়িতে এক পা রেখেও পিছিয়ে আসে। এই লোকের যা রাগ, সকালের কথা মনে পড়লে এখনো ভয় লাগে। ভাবলো সে না যাক, শুদ্ধ তো আছেই। শুদ্ধ গিয়ে কফিটা দিয়ে আসুক, এই ভেবে পিছিয়ে আসে। শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, আপনার ভাইকে এটা দিয়ে আসুন। শুদ্ধ সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মায়েরার কথায় চোখ তুলে তাকায়। সোজা হয়ে বসে বলে, কিছু বললে মায়েরা? মায়েরা কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপনার ভাইকে এটা দিয়ে আসুন। মাথা ব্যথা করছে বললেন যে। শুদ্ধ মৃদু হেসে বলে, তুমি যাও মায়েরা, আমি একটা ইম্পর্ট্যান্ট কাজ করছি। কথাটা বলে আবারও ফোনে ব্যস্ত হয়ে যায়। মায়েরা অসহায় চোখে তাকায়। এখন তাকেই যেতে হবে। নিরুপায় হয়ে সে নিজেই এগিয়ে গেল। মায়েরা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিড়ানো দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে চারপাশে চোখ বোলায়। ইরফানকে ঘরে না দেখে ভুরু কোসকালো। নেই তো। ঘরের ভেতর প্রবেশ করলে ইরফান বেলকনি থেকে তার ঘরে এসে মায়েরাকে দেখে ভুরু কুসকে তাকায়। মায়েরা ইরফানকে দেখে হা করে চেয়ে আসে। ইরফানের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট পরিহিত ইরফানকে দেখে মায়েরা অবাক না হয়ে পারল না। এই লোককে ভুলেও পাঞ্জাবি পরতে দেখেনি মায়েরা। একদম অন্যরকম লাগছে ইরফানকে। মায়েরার মনে হলো এই ইরফান নতুন ইরফান। শুভ্র কাপড়ে মোড়া ইরফানকে মায়েরার কাছে এক নির্মল পুরুষ মনে হলো। সে খুব শান্ত, সুদর্শন এক পুরুষ। মায়েরা মনে মনে আওড়ালো, সুদর্শন শুভ্র পুরুষ। ইরফান মায়েরার সামনে এসে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কথায় মায়েরার ধ্যান ভাঙে। মাথা নিচু করে নেয়। চোখ বুজে নিজেকে দুটো কথা শোনায় এভাবে তাকিয়ে থাকার জন্য। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। হাতে কফির মগ দেখে ভুরু কোসকালো। আবারও বলে, কি চাই? মায়েরা ঢোক গিলে মাথা তুলে পিটপিট করে তাকায় ইরফানের পানে। মিনমিন করে বলে, আপনার কফি। ইরফান মায়েরার দিকে চেয়ে আছে। এই দুপুরে তার জন্য কফি এনেছে কেন এই মেয়ে? ভুরু কুসকে বলল, কেন এনেছো? মায়েরা ফট করে বলে ফেলে, আপনার তো মাথা ব্যথা, এজন্য এনেছি। নিন, খেয়ে নিন, একদম সেরে যাবে। ইরফান মনে করার চেষ্টা করলো তার কখন মাথা ব্যথা করছিল, আর সে একে কফি আনতে বলেছিল কিনা, কিন্তু মনে করতে পারল না। ভুরু কুসকে বলে, তোমাকে কে বলেছে আমার হেডেক? মায়েরা ফটাফট উত্তর দেয়, শুদ্ধ ভাইয়াই তো বলল। ইরফানের কোসকানো কপাল টান টান হলো এবার। মায়েরাকে শুদ্ধর এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে মায়েরার হাত থেকে কফির কাপ নিয়ে শান্ত গলায় প্রশ্ন করল, দুপুরে খেয়েছো? মায়েরা অবাক হয় ইরফানের ব্যবহারে। ইরফানের এরকম ব্যবহার একদম নতুন করছে এমন নয়, তবে বেশিরভাগ সময় তো ধমকাধমকি করতেই সময় পার করে। ভাবনা রেখে মৃদুস্বরে বলল, খাইনি। আপনি খাবেন না? ইরফান কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়।
মায়রার থেকে এমন কথা হয়তো ইরফান আশা করেনি। এগিয়ে এসে বলে, নো, তুমি খাওনি কেন? হাত ঘড়িতে একবার সময় দেখল। ঘড়ির কাঁটা 2টা 30। এর ঘরে পেরিয়েছে। ইরফান বিরক্ত হয়। মায়রার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, না খেয়ে থাকার বুদ্ধি করেছো? এমনিতেও তো বডিতে কিছু নেই। মায়েরা রেগে যায়। তাকে কি অপমান করলো লোকটা? এই লোকটা আসলে শুধু বাইরে সুদর্শন, ভেতরে কুদর্শন। রেগে দুহাত কোমরে রেখে বলে, আমার শরীরে অনেক কিছুই আছে, শুধু দেখার জন্য আপনার ভালো একজোড়া চোখ নেই, বুঝলেন? ইরফানের তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে মায়রার মুখ পানে। পা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। সবুজ রঙের গোল জামা, পায়জামা, ওড়না পরিহিত মেয়েটাকে নিখুঁতভাবে পরখ করলো। মনে মনে আওড়ালো তার ব্যক্তিগত নাম। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে বোধহয়। মায়েরা বোঝে না। ইরফান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলে, দেখাও তবে। মায়েরা ভুরু কুঁচকে বলে, কি? ইরফান আবারও মায়রার একদম সামনে দাঁড়িয়ে মায়রার প্রশ্নাত্মক মুখ পানে চেয়ে বরফ শীতল গলায় বলে, তোমার বডিতে যা যা আছে সেসব। মায়রা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি দেখেই বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে। মায়রা দ্রুত চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে। মনে মনে ইরফানকে ধুয়ে দেয়। কত বড় খারাপ লোক, তার কথাকে উল্টে পাল্টে অন্যদিকে নিয়ে যাচ্ছে। হঠাৎই মাথা তুলে বলে, আমি বলতে চেয়েছি আমি ততটাও চিকন না। ইরফান বুকে দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে গম্ভীর গলায় বলে, দেখাও। মায়েরা মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন। এমনিতেই সে সকালে লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছিল কেঁদে কেটে। এতক্ষণ সেটা মনে না পড়লেও এখন মনে পড়ে লজ্জা লাগছে। সাথে আরও যুক্ত করছে লোকটা। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরা নত হওয়া মুখ পানে সামান্য ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, ইউ আর এ ভেরি লিটল গার্ল। মায়রার মনে হলো ইরফান কথাটা রসিকের ছলে হেসে বলল। তড়াক করে মাথা তুলে তাকায়। কিন্তু ইরফানকে সেই স্বভাবসুলভ গম্ভীর মুখে দেখে হতাশ হয়, তবে অবাক হয় না। তারই মনের ভুল ভেবে নিজের মাথায় থাপ্পড় দিতে ইচ্ছে করলো। ইরফান মায়রার দিকে চেয়ে ডান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, রিতাকে বল 1 প্লেট ভাত যেন আমার রুমে দিয়ে যায়। এরপর কল কেটে দেয়। মায়রা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, কাকে ভাত আনতে বললেন? আপনি রুমে খাবেন? ইরফান ফোন স্ক্রল করতে করতে বলে, নো। তাহলে আনতে বললেন কেন? তুমি খাবে। মায়েরা হা করে চেয়ে আসে। সে এই লোককে নিতে আসলো, উল্টো ইনিই তাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। মায়েরা অবাক হয়ে বলে, আমি এখানে খাবো না, আপনি নিচে চলুন। ইরফান ভুরু কুঁচকে চেয়ে আছে মায়রার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, কেউ খায়নি। আপনার বাবা মা সবাই সবার ঘরে বসে আছে। আপনি তাদের ছেলে না? ছেলে হয়ে নিজেও ঘরে মুখ ফুলিয়ে বসে আছেন। ইরফান অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানকে চুপ থাকতে দেখে বলে, আপনার আম্মু খায়নি বুঝলেন? আমার মনে হয় আপনার জন্যই। আর আপনার খালামণি জাহারা। ইরফান ধমক দেয়, শাট আপ। ইরফানের ধমক খেয়ে মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার দিকে তাকিয়ে। মায়রাকে তার দিকে এমন মুখ ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে ইরফান অদ্ভুত চোখে তাকায়। রিতা হাতে ভাতের প্লেট নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিলে ইরফান গম্ভীর গলায় বলে, রেখে যাও। মায়রা রিতাকে ভেতরে আসার সুযোগ দিলই না। তার আগে ধূপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে রিতার হাত থেকে প্লেটটা নিয়ে নিজের ডান হাতে নিয়ে রিতার হাত বা হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান পেছন থেকে রেগে ডাকে, স্টুপিড, স্টপ। মায়েরা শুনল না। এই ঘাড় তেরা লোককে সে নিজেও খেতে দিবে না। ভালো করে বলছিল তার বাবা মা কেউ খায়নি। তাকে ধমকে চুপ করিয়ে দিল। থাকুক বসে, অনাহারেই থাকুক। ইরফান পিছু পিছু বেরিয়ে আসে। দ্রুত পায়ে হেঁটে পিছন থেকে ডান হাতে মায়রার পেট চেপে ধরে। মায়রার পা থেমে যায়। ইরফান রিতাকে বলে, রিতা প্লেট নিয়ে নিচে যাও, আমরা আসছি। ইরফানের কথা অনুযায়ী রিতা মায়রার হাত থেকে প্লেট নিয়ে যায়। মায়েরাও ছেড়ে দেয় বিনা বাক্যে। ইরফান পেটের বাঁ পাশে খামচে ধরেছে। মেয়েটা বলতেও পারছে না, সইতেও পারছে না। রিতা সামনে এগিয়ে গেলে ইরফান গম্ভীর গলায় বলে, অবাধ্য হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। মায়েরা তার দু হাতে ইরফানের হাত ছাড়ানোর চেষ্টা করে। থেমে থেমে বলে, ছাড়ুন আমায়। ইরফান মায়েরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। মায়েরা মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে।
ইরফান মায়রার পানে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে, ইউ আর এ গুড গার্ল। মায়রা ঝট করে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়লে মায়রা চোখ নামিয়ে নেয়। ওড়নার ফাঁক দিয়ে ছোট ছোট বেরিয়ে আসা চুলগুলো ইরফান দু হাতে পেছন দিকে ঠেলে দিয়ে গম্ভীর গলায় বলে, বাট আই ডোন্ট লাইক ইউ। কথাটা শুনেই মায়রার রাগ হয়। মাথা খানিক নিচু তার। এটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফানের হাত এখনও তার ওড়নার ফাঁকে ভেতর মাথায়। মায়রা তার দুহাত তুলে ইরফানের দুহাতে শক্তি খাটিয়ে খামচি দেয়। ইরফান তবদা খেয়ে যায়। বেচারা এইরকম কিছু আশা করেনি। দ্রুত তার দুহাত সরিয়ে নেয় মায়রার মাথা থেকে। মায়রাকে আর পায়কে। ইরফানের দিকে তাকালো না আর। সারা পেয়ে এক দৌড় দেয়। বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান গম্ভীর মুখে তার দুহাতের দিকে তাকালো। নখ বসিয়ে চামড়া উঠিয়ে দিয়েছে। ইরফান মাথা তুলে মায়রার দিকে তাকায়। বিড়বিড় করে, স্টুপিড বাদর। বড় বড় পা ফেলে কয়েক পা এগিয়ে গিয়ে মায়রাকে টেনে ধরে। মায়রা চেঁচিয়ে উঠতে চায়। ইরফান ডান হাতে মায়রার মুখ চেপে ধরে। বা হাতে মায়রার কোমর চেপে খানিক উঁচু করে তার ঘরে নিয়ে যায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, আসছে শেষ। ইরফান তার ঘরে গিয়ে বাম পা দিয়ে দরজার শব্দ করে লাগায়। মায়রাকে নামিয়ে দেয়। মুখ থেকে হাত সরিয়ে দিলে মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। হাঁপানো কণ্ঠে বলে, উফ, ছাড়ুন আমায়। ইরফান মায়রাকে তার সাথে চেপে ঠান্ডা গলায় প্রশ্ন করে, রেগেছো কেন? মায়রা নড়াচড়া থামিয়ে দেয়। সে যে খামচি দিল তার খবর না নিয়ে তার রাগের খবর নিচ্ছে। মায়রা অবাক নয়নে তাকিয়ে থাকে ইরফানের পানে। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান বা হাতে মায়রাকে তার সাথে চেপে ডান হাত পেছনে নিয়ে মায়রার জামার চেন একটানে খুলে দেয়। মায়রা ঝাঁকে দিয়ে ওঠে। কাপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান মায়রার মুখ পানে চেয়ে মৃদুস্বরে বলে, বডি চেক। মায়রা ভীত কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আর খামচি দিব না। ইরফান মায়রার ভীত মুখ পানে দৃষ্টি ঘুরায়। মৃদুস্বরে বলে, ভয় পাচ্ছ কেন? মায়রা চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে, ছাড়ো। কথা শেষ করতে পারেনি। ইরফান মায়রার জামার মাঝে হাত গলিয়ে দেয়। মায়রার শরীর অবশ হয়ে আসে। কাপা গলায় আবারও কিছু বলতে চায়। জড়িয়ে আসে। মাথা নিচু করে শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয় মায়রাকে। আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়রার ঘাড়ের নিচে পিঠের ওপরি অংশে ডান সাইডে 2 আঙুলে আলতো স্পর্শ দেয়। মাথা নিচু করে চোখ বুজে তার বুকে লেগে দাঁড়ানো মায়রার দিকে আর চোখে মোহনীয় গলায় বলে, হেয়ার ইজ এ ব্রাউন মোল। আচ্ছা, এটার অর্থ হচ্ছে তিল, বুঝছো? মায়রার পুরো শরীর শিরশির করে ওঠে। এই লোক জানলো কি করে তার এখানে তিল? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মেয়েটার। ইরফান আবারও একই সুরে বলে, আই এম ওয়েটিং টু ইট দিস। মায়রার শরীর ঝিমিয়ে আসে। ইরফানের এসব কথায় মেয়েটার ছোট্ট শরীর ভেঙে আসে। দু হাতে ঠেলে ইরফানকে সরাতে চাই। কাপা গলায় বলে, আমার খিদে পেয়েছে, ছাড়ুন আমায়। ইরফান মায়রার দিকে তাকায়। মৃদুস্বরে বলে, আই এম অলসো হাংরি। বার থেমে যায় ইরফান। মায়রার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ভুরু কুঁচকে তাকায় মায়রার পানে। জামার চেন লাগিয়ে দেয়। মায়রাকে ছেড়ে দুহাতের আজলায় মায়রার ছোট্ট মুখটা নিয়ে চিন্তিত কণ্ঠে নরম গলায় জিজ্ঞেস করে, আর ইউ ওকে? মায়রা ঢোক গিলে। চোখ বুজে আসে সে। ইরফান মায়রার শুকিয়ে আসা মুখটার দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু একটা ভেবে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা পড়ে যেতে নিলে ইরফান দ্রুত মায়রাকে দুহাতে আগলে নেয়। চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? মায়রা চোখ বুজে মিনমিন করে বলে, আপনি কাছে আসলেই আমার শ্বাসকষ্ট চাপ দেয়, দূরে সরুন। ইরফান তবদা খেয়ে চেয়ে আসে মায়রার দিকে। এই স্টুপিড আসলেই তাকে জ্বালানোর জন্যই এসেছে। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মৃদুস্বরে বলে, ইটস ওকে, রিল্যাক্স। এরপর মায়রাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা ছাড়া পেয়ে লম্বা শ্বাস নেয়। ইরফানকে পাস করে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা টেনে খুলতে চায়, তবে পারে না। ইরফান উল্টো ঘুরে তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা ব্যর্থ হয়ে কতক্ষণ উল্টো ঘুরে দাঁড়িয়ে রইল। তার ভেতরে এখনও কাঁপছে। কথা বলবে কি করে? দরজাও খুলতে পারছে না। বারবার শুকনো ঢোক গিলছে। ইরফান নিজেই এগিয়ে এসে মায়রার পিঠ ঘেঁষে দাঁড়ায়। হাত বাড়িয়ে লক খুলে দেয়। দরজা খোলার জন্য এখান থেকে পিছু যেতে হবে। ইরফান তো সরে না।
মায়রার দৃষ্টি এলোমেলো। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে পরখ করছে। মায়রা এক পর্যায়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান নিরেট কণ্ঠে বলে, স্টুপিড, এসব কাঁপাকাঁপি থামানোর মেডিসিন নিয়ে কাঁপাকাঁপি স্টপ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রার কান্না পাচ্ছে। কি করলো সে? ইরফান মায়রার কাঁধে পড়ে থাকা ওড়না টেনে মাথায় তুলে দেয়। মৃদুস্বরে বলে, গো। কথাটা বলে মায়রার থেকে সরে দাঁড়ায়। মায়রা সুযোগ পেয়ে দ্রুত দরজা টেনে খুলে এক দৌড় দেয়। ইরফান পেছন থেকে ধমকে বলে, পড়ে গেলে থাপ্পড় সব গালে পড়বে স্টুপিড গার্ল। কথাটা বলে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। এরপর গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে মায়রাকে ধীরে ধীরে নামতে দেখল। ইরফান মায়রার পিছু পিছু নামতে থাকে। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ আর শুদ্ধকে খাবার দিয়ে ঘরের দিকে যাচ্ছিল। মায়রা পিছু পিছু ইরফানকে সিঁড়িতে নামতে দেখে অবাক হয়ে তাকায়। তারেক নেওয়াজও খানিকটা অবাক হয়। শুদ্ধ মিটিমিটি হাসছে। মনে মনে ভাবে, এই মায়রা তো বহুত কাজের। মায়েরা ডাইনিংয়ে এসে সবাইকে দেখে কিছু বলল না। তার ঘরের দিকে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, রাগিও না আমায়। মায়রার পা থেমে যায়। ওরে আল্লাহ, এই লোক তার পিছু পিছু চলে এসেছে। তারেক নওয়াজ মায়রাকে ডাকলেন, মায়রা আম্মু, এসো। আরও খাবে কখন? অনেক বাজে তো। শ্বশুরের কথায় মায়রা আর তার ঘরের দিকে যেতে পারল না। ধীর পায়ে এগিয়ে আসে। সামনে বসা শুদ্ধ হেসে তার পাশের চেয়ার দেখিয়ে দিয়ে বলে, মায়রা এখানে বসো। ইরফান চোখের পলকে শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ তার প্লেটের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎই তার পাতে এক গ্লাস পানি পড়তে দেখে শুদ্ধ হা হয়ে যায়। ভাত মুখে নিতে চেয়েছিল, তার আগেই কেল্লা ফতে। শুদ্ধর মুখ অসহায় হয়ে যায়। যদিও আর দুবার মুখে নিলে শেষ হয়ে যেত, কি আর করার। এদিকে ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়, তবে কিছু বলে না। শুদ্ধ পানি খেয়ে উঠে দাঁড়ায়। ইরফানের দিকে তাকিয়ে বলে, বুক বেশি পড়লে একটু স্যাক দিয়ে আয়। আমি তোর বউকে পাহারা দিচ্ছি। কোনো শিয়ালকে ঘেঁষতে দিব না, যা, পাক্কা। ইরফান ভুরু কুঁচকে বলে, তুই তো নিজেই শেয়াল। শুদ্ধ আসমান থেকে পড়ার ভান করে বলে, আস্তাগফিরুল্লাহ, আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শেয়াল বলতে তোর বাদলো না? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, ইন ফিউচার তুই মেয়ে হয়ে গেলেও ওর জন্য শেয়ালই থাকবি। এখন দূর হয় এখান থেকে। শুদ্ধ এই জীবনে এত শখ খেয়েছে কিনা সেটাও ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে কখন বুঝল না। তার মামা মামির দিকে তাকিয়ে মেকি হাসলো। তারা তো আর শুনতে পাচ্ছে না। তাদের ছেলে না মানা বউয়ের জন্য উতালা হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে, বলছি, ফুল কি বসতে দিয়েছিল? হোয়াট? ফুল পাঠালাম যে ঘরে, মৌমাছি সে ফুলের মধু টেনে পিছু পিছু চলে এলো। বসতে দেয়নি তাই না? ইরফান দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলে, ফালতু কথা স্টপ করে যা এখান থেকে। আমি আম্মুর জন্য এসেছি। শুদ্ধ হাত টেনে বলে, হ্যাঁ, তুই মামির জন্য আয়, নয়তো মামার জন্য আয়। শুধু মধু না পাঠালে তো আর আসতে না। ভালো ভালো, চালিয়ে যা। বলে যেতে যেতে বলে, মায়রা, আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে। তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে, কেমন? ইরফান দাঁতে দাঁত চেপে শুদ্ধর দিকে চেয়ে আসে। শুদ্ধ মিটিমিটি হাসছে। রুমা নওয়াজ এর দিকে তাকিয়ে বলে, মামি, তোমার বৌমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কয়দিন। দেখবে সবাই তোমার বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ইরফানের কাছে ফিসফিসিয়ে বলে, স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো মায়েরার প্রাপ্য। ইরফান রেগে ডান হাতের শুদ্ধর কলার চেপে ধরে। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়ে দেখছে ইরফান আর শুদ্ধকে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলেন, কি হয়েছে তোমাদের? বাবার কথায় ইরফান শুদ্ধর কলার ছেড়ে দেয়। বিরক্তির নিঃশ্বাস ফেলে চোখ ঘুরিয়ে মায়রার দিকে তাকালো। মায়রা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশের চেয়ার টেনে বসলো। দুহাতে পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে, আম্মু খাবার দাও। রুমা নওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নওয়াজের খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়ের বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান। রুমা নেওয়াজ খাবার বেড়ে নিয়ে রিতাকে নিয়ে তার বোনের রুমের দিকে যায়। তারা তো এখানে আসছে না, কি আর করার। মায়েরা ইরফানের পাশে বসে উসখুস করছে। ঘরের কথা ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে, এসব কাপাকাপি নড়ানড়ি স্টপ করে খাবার ফিনিশ করো, নয়তো এক্ষুনি কোলে বসাবো। স্টুপিড।
কথাটা বলে ইরফান বাঁ হাতে মায়েরাকে টেনে তার পাশ ঘেঁষে বসিয়ে দেয়। মায়েরা মৃদু চেঁচিয়ে ওঠে। শুদ্ধ সোফায় বসে ফোনে ব্যস্ত। মায়েরা ইরফানকে ওপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও শুদ্ধ মাথা নিচু করে মিটিমিটি হেসে বলে, থাক, তোদের প্রাইভেসি দিচ্ছি। কথাটা বলে তার বরাদ্দকৃত ঘরের দিকে এগিয়ে যায়। এদিকে মায়েরা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করছে তার। আর নিতে পারছে না। কি পরিমাণ বেহায়া লোক হলে এখানে বসে এমন করে। রেগে বলে, ছাড়ুন বলছি। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে এঁটো হাত দিয়ে ইরফানের পেটের কাছে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভুরু কুঁচকে তাকায় মায়রার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তেই। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রা লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, ছাড়বেন আপনি, আমি খেতে পারছি না, অসভ্য লোক। ইরফান ভুরু কুঁচকে ভাবলেশীনভাবে গম্ভীর স্বরে বলে, ওকে ফাইন, কোলে নিচ্ছি, ওয়েট। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, এ না, খাচ্ছি তো। কথাটা বলে মাথা নিচু করে দ্রুত ভাত মাখানোয় ব্যস্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো বোধহয়। মায়রাকে ছেড়ে তার বাঁ হাত টেবিলের উপরে রেখে বিড়বিড় করে, লিটল গার্ল। শুদ্ধ ইনায়াকে দেখে দাঁড়িয়ে বলে, ওদিকে কই যাস? ইনায়া শুদ্ধর কথায় উত্তর দেয়, মায়রার সাথে খাবো বলে যাচ্ছি। কেন? শুদ্ধ ভারাক্রান্ত মুখ নিয়ে ইনায়ের দিকে চেয়ে বলে, তোকে দেখে সত্যিই আমার খুব মায়া হয় জানিস বোন। তোর একদিন পর বিয়ে, অথচ তুই ফাইজের এক্সদের কথা জানতেই পারলি না। ইনায়া চোখ বড় বড় করে তাকাই, অবাক হয়ে বলে, সত্যিই উনার এক্স ছিল? তুমি মিথ্যা বলছো না তো? শুদ্ধর পেট ফেটে হাসি পায়। বহু কষ্টে নিজেকে সামলে মুখ জুড়ে আগের চেয়েও দুঃখ ফুটিয়ে বলে, ঘরে গিয়ে ফোন চেক কর, প্রমাণ সহ দিচ্ছি। ইনায়ার আর কিসের খাওয়া, এক প্রকার দৌড়ে তার ঘরে গেল। শুদ্ধ হাসতে হাসতে ফাইজের নাম্বারে টাইপ করে, বিয়ের জন্য ভয়াবহ কিউট গিফট আজকেই দিতে যাচ্ছি ব্রো, আমার গিফট রেডি কর। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই উপন্যাসটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা কথা বলি, আমার না মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় আমি মানুষটা আসলে কেমন। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় আমি মানুষটা আসলে কেমন? তোমরা তোমাদের মতো করে আমাকে একটু বর্ণনা করতে পারবা? আমি শুনতে চাই আমি আসলে কেমন। বুঝছো? এই জন্যই বলছি। যদি সম্ভব হয় তাহলে বলো, আর যদি সম্ভব না হয় তাহলে বলো না। তবে আমি চাচ্ছি শুনতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী পর্ব দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।